কাউন্সিলিং সাইকোলজির জায়গাতেই পড়াবো। কাউন্সিলিং সাইকোলজির আগের দিনকে আমরা ইন্ট্রোডাকশন আর ওই প্রফেশনাল যে জায়গাগুলো রয়েছে, এথিক্স এর জায়গাগুলো, সেগুলো দেখেছিলাম। তো আজকে যেটা শুরু করব, কাউন্সিলিং প্রসেসটা কিন্তু নয়, টেকনিক অফ কাউন্সিলিং। কারণ কাউন্সিলিং প্রসেসটা হচ্ছে কাউন্সিলিং স্টেপস গুলো, ওগুলো আমরা পড়বো এক একটা করে। কি স্টেপসটা এখনই করবো না, কারণ স্টেপসটা আমাদের মোটামুটি একটা জানা আছে, কিভাবে রিলেশনশিপ বিল্ডিং করতে হয়, যখন কাউন্সিলিংটা চলে তখন কি কি রুলস মেনটেন করে কাজগুলো করতে হয়, মোটামুটি আমাদের জানা আছে। বাট যেটা একদম আমাদের কাছে নতুন কাউন্সিলিং এর মধ্যে, সেটা হচ্ছে যে টেকনিক অফ কাউন্সিলিং। কোন কোন টেকনিক কাউন্সিলিং এ অ্যাপ্লাই করা হয়। টেকনিকটা একদমই যে নতুন এই কথাটা বলাটাও আমার একটু ভুল হলো, কারণ তোরা যখন টাইপস অফ কাউন্সিলিং পড়েছিস তখন টাইপস অফ কাউন্সিলিং এর মধ্যে ডাইরেক্টিভ, নন ডাইরেক্টিভ, এক্লেকটিক কাউন্সিলিংটা পড়ে এসেছিস। তো ওই কাউন্সিলিং এর যেটা নন ডাইরেক্টিভ পড়েছিলি, ওটা প্রোভাইড করেছিলেন কার্ল রজার্স। ওটা কার্ল রজার্স এর দেওয়া একটা অ্যাপ্রোচ, যেটা হচ্ছে হিউম্যানিস্টিক টেকনিক অফ কাউন্সিলিং। আমরা এখানে আমাদের যে সিলেবাসে সিসি 14 এ ইউনিট 3 তে টেকনিক অফ কাউন্সিলিং যেগুলো প্রোভাইড করা আছে, সেগুলো হচ্ছে সাইকোঅ্যানালিটিক টেকনিক, হিউম্যানিস্টিক টেকনিক, বিহেভিয়ারাল টেকনিক, কগনিটিভ টেকনিক, ইন্ডিয়ান টেকনিকের মধ্যে যোগা আর মেডিটেশন। এই টেকনিক গুলো আমাদেরকে পড়তে হবে। তো হিউম্যানিস্টিক টেকনিকটা কার্ল রজার্স এর টেকনিক অনুযায়ী হচ্ছে, বাট ওখানে আমরা নন ডাইরেক্টিভ অ্যাপ্রোচে জিনিসটাকে জাস্ট দেখেছিলাম। এখানে আরো একটু ডিটেলস করব। সাইকোঅ্যানালিটিক অ্যাপ্রোচ বলতে আমরা ফ্রয়েডের অ্যাপ্রোচে যাব। বিহেভিয়ারাল টেকনিকের মধ্যে আমরা লার্নিং বিভিন্ন থিওরিজ, যেমন প্যাভলভের ক্লাসিক্যাল কন্ডিশনিং, স্কিনারের অপারেন্ট কন্ডিশনিং, এই টেকনিক গুলো থ্রু দিয়ে কিভাবে কাউন্সিলিং হয় সেই জিনিসটা দেখার বিষয়। কগনিটিভ টেকনিকের মধ্যে হচ্ছে বেকের কগনিটিভ টেকনিকের যে অ্যাপ্রোচ, সেটা নিয়ে দেখবো। আর ইন্ডিয়ান টেকনিকের মধ্যে যোগা মেডিটেশন রয়েছে। তো এই টেকনিক গুলো পুরোটা তো আজকে হবে না, যে দুটো টেকনিক নিয়ে আমরা পড়বো সেটা হচ্ছে সাইকোঅ্যানালিটিক টেকনিক আর হিউম্যানিস্টিক টেকনিক। সাইকোঅ্যানালিটিক বলতে রজার্স এর অ্যাপ্রোচটা দেখবো, আর হিউম্যানিস্টিক বলতে, সাইকোঅ্যানালিটিক বলতে ফ্রয়েডের অ্যাপ্রোচ দেখবো, আর হিউম্যানিস্টিক বলতে রজার্সের অ্যাপ্রোচটা আমরা দেখবো। তো টেকনিক অফ কাউন্সিলিং, এখানেও কিন্তু আমাদের যখন আমরা কাউন্সিলিং করতে বসবো, অবভিয়াসলি কাউন্সিলিং এর যে এথিক্স গুলো, যেগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি, সেই এথিক্স গুলো তো মেনটেন করতেই হবে। আমি যে অ্যাপ্রোচেই কাউন্সিলিং করি না কেন, যে টেকনিকটাই ফলো করি না কেন, সেগুলো করে, এবং যে প্রসেসটা রয়েছে, প্রথমে কাউন্সিলর একটা ভালো রিলেশনশিপ বিল্ডিং হওয়া দরকার। আদারওয়াইজ কাউন্সিলরও পুরো কমফোর্টেবল ওয়েতে ক্লায়েন্টের সাথে কথা বলতে পারবে না, ক্লায়েন্টও কমফোর্টেবলি তোমার কাউন্সিলরের সাথে কথা বলতে পারবে না। তো সেই জায়গায় প্রথমেই একটা ভালো দুজনের মধ্যে বন্ডিং বা রিলেশনশিপ হওয়া দরকার। তারপর কাউন্সিলিং এর সাথে সাথে বিভিন্ন তাদের প্রবলেম গুলোকে আইডেন্টিফাই করা, প্রবলেম গুলোকে প্রায়োরিটাইজ করা, কোন প্রবলেমের কি সলিউশন হতে পারে সেইগুলোকে ঠিকঠাক করা, সলিউশন গুলোকে অ্যাপ্লাই করা, করে নিয়ে তারপর তার একটা অ্যাপ্লিকেশন করে দেখে নেওয়া যে তার যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমের সলিউশন কতটা হলো। তো এই যে প্রসেসটা এবং যে এথিক্স গুলো রয়েছে, সেগুলো যে কোনো টেকনিকের ক্ষেত্রেই কিন্তু একই রকম ভাবে অ্যাপ্লিকেবল, বাট টেকনিক ওয়াইজ, অ্যাপ্রোচ ওয়াইজ আমাদের কাউন্সিলিং এর প্রসেস বলবো না, ওয়ে আউটটা ভ্যারি করে যায় এক একটা আরেকটার থেকে। ঠিক আছে? তো প্রথমত আমরা পড়ছি হচ্ছে সাইকোঅ্যানালিটিক অ্যাপ্রোচ। আমি একটু স্ক্রিনটা শেয়ার করে নিই, দাঁড়া।
সাইকো অ্যানালিটিক থিওরিজ বা সাইকো অ্যানালিটিক অ্যাপ্রোচ। তো এখানে দেখ সাইকো অ্যানালিটিক থিওরি বা অ্যাপ্রোচের মধ্যে বা হিউম্যানিস্টিকও যখন পড়াবো, পয়েন্ট ওয়াইজ যেমন করে মেটেরিয়াল আমরা লিখি এই নোটটার মধ্যে খুব সুন্দর করে এই বইটার মধ্যে প্রোভাইড করা আছে। তোরাও কিন্তু এরকম ভাবে হেডিং দিয়ে দিয়ে করবি। তারা তো দেখ প্রথমে সাইকো অ্যানালিসিসের প্রোফাউন্ডার বা ডেভেলপারের নাম যেটা সেটা আসছে। তো সাইকো অ্যানালিটিক বলতে আমরা প্রথমেই যার নাম বুঝি তিনি হচ্ছেন সিগমুন্ড ফ্রয়েড। উনি একজন সাইকিয়াট্রিস্ট ছিলেন, এটাও আমরা জানি, যিনি প্রাইমারিলি অ্যাসোসিয়েটেড উইথ সাইকো অ্যানালিসিস। বেসিক্যালি সাইকো অ্যানালিসিসের যে অরিজিনাল থিম সেটা প্রথম ক্রিয়েট করেছিলেন সিগমুন্ড ফ্রয়েড। পরবর্তীকালে তার মেয়ে অ্যানা ফ্রয়েড উনি ডিফেন্স মেকানিজমের ওপর কাজ করেন এবং ডিফেন্স মেকানিজমের বিভিন্ন টেকনিক গুলো উনি তৈরি করেন এবং সেই টেকনিক গুলো সাইকো অ্যানালিটিক অ্যাপ্রোচ হিসেবে পরবর্তীকালে কাজে লাগে। রিসেন্টলি হেইন্স কোহার্ট উনিও কিন্তু এই সাইকো অ্যানালিটিক থিওরির আরো ডেভেলপমেন্টের জায়গাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ঠিক আছে, তো বেসিক্যালি তিনজনের নাম পেলাম। একজন মেন প্রোফাউন্ডার হচ্ছে সিগমুন্ড ফ্রয়েড, তারপরে সিগমুন্ড ফ্রয়েডের হাত ধরে আছে তার মেয়ে অ্যানা ফ্রয়েড যিনি ডিফেন্স মেকানিজমের উপর কাজ করলেন, আর রিসেন্টলি যিনি কাজ করছেন সাইকোঅ্যানালিটিকের উপর বা এই কাজটাকে আরো বেশি ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন বা ডেভেলপ করছেন তিনি হলেন হেইন্স কোহার্ট। এবারে দেখবো যে এই সাইকোঅ্যানালিটিক অ্যাপ্রোচ অনুযায়ী হিউম্যান নেচারকে কিভাবে দেখা হচ্ছে, অ্যাজ আ হিউম্যান বিং কে কিভাবে অ্যানালাইজ করছে সাইকোঅ্যানালিটিক অ্যাপ্রোচ। বলছে Freud's view of human nature is dynamic with the transformation and exchange of energy within the personality. ফ্রয়েড বলছেন যে ফ্রয়েডের মেইন যে জায়গাটা হিউম্যান বিং এর মধ্যে সেটা ফ্রয়েড বরাবরই বলে আসছেন যে মানুষের মধ্যে যাবতীয় যা কিছু এনার্জি সেটা সে পাচ্ছে লিবিডো থেকে। লিবিডোর নামটা তোরা শুনেছিস? লিবিডো হচ্ছে আমাদের একটা সব থেকে বড় এনার্জির রিসোর্স, যেটাকে উনি বেসিক্যালি স্টিগমাটাইজড করেছেন বলাটাই ঠিক হবে অ্যাজ আ সেক্সুয়াল রিসোর্স হিসেবে। সেটা দিয়ে মানুষ যাবতীয় এনার্জি রিলেটেড কাজগুলো করছে এবং এই লিবিডোর ট্রান্সফরমেশন এবং এক্সচেঞ্জ ওয়াইজ এনার্জি গুলো কি হচ্ছে, ট্রান্সফরমেটেড হচ্ছে এবং এক্সচেঞ্জ হচ্ছে আমাদের পার্সোনালিটির মধ্যে। পিপলের কনসিয়াস মাইন্ড আর যেটা বলছে কনসিয়াস মাইন্ড, প্রিকনসিয়াস মাইন্ড এবং আনকনসিয়াস মাইন্ড এর মধ্যেও কিন্তু এই এনার্জি গুলো ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে। আমরা ফ্রয়েডের যখন স্ট্রাকচারাল অ্যাসপেক্ট, টোপোগ্রাফিক্যাল অ্যাসপেক্ট এগুলো দেখেছি তখন কিন্তু আমরা ইগো, সুপার ইগো, কনসিয়াস, আনকনসিয়াস, প্রিকনসিয়াস এই জায়গাগুলোও কিন্তু দেখেছি। তো এখানে কনসিয়াস, আনকনসিয়াস, প্রিকনসিয়াস, কনসিয়াস মানে হচ্ছে আমরা প্রেজেন্ট সিচুয়েশনে যা কিছু দেখছি, বুঝছি, ইন্টারপ্রিট করছি সিচুয়েশনস গুলোকে রিয়েল লাইফে, সেটাকে আমরা কি বলছি, কনসিয়াস। এবার এই কনসিয়াস গুলো থেকে যখন কোনো জিনিস একদম ভীষণ ভাবে সাপ্রেসড হচ্ছে, সাপ্রেসড হয়ে আমরা সেটাকে আর রিকল করতে চাইছি না বা মনে করতে চাইছি না, তখন সেটা একদম ডাইরেক্টলি চলে যাচ্ছে কোথায়, আনকনসিয়াসে। এবং এই আনকনসিয়াসের রিভিলিং কখন হয়, আমাদের ড্রিমের থ্রু দিয়ে রিভিলিং হয় আর থ্রু স্লিপ অফ টাং। আর কনসিয়াস থেকে যে জিনিসগুলো জাস্ট একটু পাস্ট হয়ে গেছে, জাস্ট একটু ধোঁয়াশা ধোঁয়াশা মতন রয়েছে, একটু ব্রাশ আপ করলে হয়তো মনে পড়ে যাবে, সেই জিনিসগুলো স্টোর হচ্ছে প্রিকনসিয়াস মাইন্ডে। তাহলে আমরা কোনো জিনিসের সাথে যখন আমাদের পার্সোনালিটিকে অ্যাটাচ করাচ্ছি অ্যাজ আ হিউম্যান বিং হিসেবে, তখন আমাদের মধ্যে যে লিবিডো নামক এনার্জিটা রয়েছে সেটা ট্রান্সফর্মড এবং এক্সচেঞ্জড হচ্ছে আমাদের কনসিয়াস মাইন্ড থেকে প্রিকনসিয়াস মাইন্ড, প্রিকনসিয়াস মাইন্ড থেকে আনকনসিয়াস মাইন্ডে এক্সচেঞ্জ হচ্ছে বা ট্রান্সফরমেশন হচ্ছে।
আর কি আমাদের আরেকটা পার্ট রয়েছে, সেটা হচ্ছে পার্সোনালিটির তিনটে পার্ট ফ্রয়েড এর মতে, ইড, ইগো এবং সুপার ইগো। ইড হচ্ছে বেসিক্যালি আমাদের যে ইনস্টিংচুয়াল থটস গুলো, সহজাত প্রবৃত্তি গুলো, সেগুলোকে কন্ট্রোল করছে বা সেগুলোর ওপর বেস করে তৈরি হচ্ছে কি ইড। সুপার ইগো হচ্ছে আমাদের মরাল সাইড, এটা করা উচিত হবে কি হবে না, ওটা করা এই সময় উচিত কি অনুচিত, এই পেরেন্টাল বা মরাল সাইডটা করছে কি সুপার ইগো। এবং ইগো কি করছে, এই দুটোকে ব্যালেন্স করে, ইড আর সুপার ইগোকে ব্যালেন্স করে একটা প্রেজেন্ট সিচুয়েশনে একটা ব্যালেন্সিং কন্ডিশন হিসেবে নিজেকে প্রেজেন্ট করছে। এবং এই প্রেজেন্টেশন করতে গিয়ে ইগোকে মাঝে মাঝে কি করতে হয়, কিছু ডিফারেন্স নিতে হয়। কখনো কখনো ইগোকে ইদের মতন করে চলতে হয়, কিন্তু প্রেজেন্ট সিচুয়েশনে ইদের মতন করে চলতে গেলে সেটা হয়তো সোসাইটাল অ্যাকসেপ্টেন্স পাবে না। তখন সেই কাজটাকে অ্যাকসেপ্টেন্স দেওয়ার জন্য ডিফেন্স মেকানিজমকে অ্যাপ্লাই করা হয়, যেইটাকে অ্যানালাইজ করেছিলেন আবার কে, অ্যানা ফ্রয়েড। তো হিউম্যান বিং এর মধ্যে এই যে জিনিসগুলো চলছে, কনসিয়াস, আনকনসিয়াস, প্রিকনসিয়াস, ইড, ইগো, সুপার ইগো, এছাড়া আমাদের যে সেক্সুয়াল স্টেজেস গুলো রয়েছে, ওরাল, অ্যানাল, ফ্যালিক, লেটেন্সি, জেনিটাল, যেগুলো আমরা আগে পড়ে এসেছি, প্রত্যেকটা স্টেজের এক একটা কাজ রয়েছে। সেই স্টেজ অনুযায়ীও আমাদের মধ্যে কখনো কখনো এরকম হয় যে ওভার স্যাটিসফ্যাকশন কোন স্টেজে হয়, কোন স্টেজে আন্ডার স্যাটিসফ্যাকশন হয়। যেমন ধর ওরাল স্টেজে যদি ওভার স্যাটিসফ্যাকশন হয়, তাহলে অনেক বড় বয়স অব্দি মানে ওরালি স্যাটিসফাইড করার জন্য মানুষের মধ্যে থাম সাকিং করার টেন্ডেন্সি, বা আরো কংক্রিট ফর্ম হিসেবে স্মোকিং করা, সবসময় মুখে চুইংগাম রাখা, বা কোনো জিনিস মুখটাকে বিজি রাখার চেষ্টা করে, মাউথ জোনটাকে বিজি রাখার চেষ্টা করে। আবার আন্ডার স্যাটিসফ্যাকশনের জায়গাটাও রয়েছে, সেখানে তারা এই জিনিসগুলোকে একদমই পছন্দ করে না। আবার অন্যদিকে অ্যানাল স্টেজের ওভার স্যাটিসফ্যাকশন, আন্ডার স্যাটিসফ্যাকশন হয়েছে। ওভার স্যাটিসফ্যাকশন যদি হয়ে থাকে অ্যানাল স্টেজে, তাহলে তারা ভীষণ নিট এন্ড ক্লিন, গুছানো এই জায়গাগুলো হয়। আর আন্ডার স্যাটিসফ্যাকশন হয়ে থাকলে তারা ভীষণ ছড়ানো ছিটানো হয়ে থাকে, কোথায় কোন জিনিস রাখছে না রাখছে সেগুলোর কোনো ঠিক ঠিকানা থাকে না। এইগুলো অবভিয়াসলি আমরা পড়ে এসেছি, ওরাল, অ্যানাল, ফ্যালিক, লেটেন্সি, জেনিটাল স্টেজগুলোতে কি হয়। তো এই যে স্টেজগুলোর যে প্রবলেম, সেই প্রবলেম গুলো কেউ কিন্তু আমরা কি করি, রিয়েল লাইফে কখনো এক্সপ্রেস করি না। সেগুলোকে সব সময় এক্সপ্রেস করলেও তার একটা কংক্রিট ফর্মে এক্সপ্রেস করি, যাতে লোকে সেটা বুঝতে না পারে কোনোভাবে যে আমার মধ্যে কোনো একটা প্রবলেম রয়েছে, মিন্স আমি সেটাকে রিপ্রেসড করছি বা সাপ্রেসড করছি। তো এইগুলো করার ফলে একটা সময় গিয়ে আমাদের পার্সোনালিটির জায়গাগুলো কিন্তু প্রবলেমে পড়ে, এবং আমরা কোনো সিচুয়েশনে ঠিক মতন ভাবে অ্যাডজাস্ট করতে পারি না, এবং বিভিন্ন ভাবে ম্যালঅ্যাডজাস্টমেন্ট টেকনিক গুলো অ্যাপ্লাই করি, ম্যালঅ্যাডাপটিভ বিহেভিয়ার করি, এইগুলো কিন্তু করে থাকি। ফ্রয়েড বলছেন বেসিক্যালি এই কনসিয়াস, আনকনসিয়াস, প্রিকনসিয়াস এর কোনো সমস্যা, ইড, ইগো, সুপার ইগো বা সাইকোসেক্সুয়াল স্টেজের কোনো প্রবলেম গুলো যখন এক্সেস হতে থাকে, তখন সেগুলোর জন্য মানুষের এই ধরনের বিহেভিয়ার গুলো হয়ে থাকে, যেগুলোকে আমাদেরকে এই সাইকো অ্যানালিটিক ওয়েতেই এগুলোকে অ্যানালাইজড করা দরকার, এবং অ্যানালাইজড করে এই প্রসিডিওরে যদি কাউন্সিলিং করা যায়, তাহলে ডিপ রুটেডলি একদম মানুষের মনের মধ্যে যেখানে বেসিক রুটটা রয়েছে প্রবলেমের, সেটা বেরিয়ে আসবে। এবং সবকিছুর বেসিক রুট হচ্ছে, যেখানে এই কাজগুলো হচ্ছে, যেখান থেকে এনার্জি গুলো যাচ্ছে, সেটা লিবিডো। লিবিডোটাকে যদি আমরা বুঝতে পারি এবং সেই জায়গাটাকে যদি ঠিক করতে পারি, তাহলে একদম রুট থেকে সমস্যার সমাধান হয়ে যাবে। ফ্রয়েড এইরকম ভাবে কি করলেন, বা পরবর্তীকালে অ্যানা ফ্রয়েড উনি হিউম্যান নেচারকে জাস্টিফাই করলেন এই ভিউ পয়েন্ট গুলো দিয়ে। দেন এই মানে জাস্টিফাই করার পরে হিউম্যান বিং এর কোথা থেকে কি কি দিক থেকে সমস্যা আসতে পারে সেটা বলা হলো। এবারে ব্যাপারটা হচ্ছে যে আমরা তো টেকনিকটা অ্যাপ্লাই করছি, তো এখানে এই টেকনিকটা অ্যাপ্লাই করতে গেলে একটা কাউন্সিলর সে তার কি রোল প্লে করবে। কাউন্সিলরকে অবভিয়াসলি এই বিষয়গুলো জানা দরকার, ইড, ইগো, সুপার ইগোর কাজ কি, কনসিয়াস, আনকনসিয়াস, প্রিকনসিয়াসের কাজ কি, কোন সাইকোসেক্সুয়াল স্টেজে কত কি ওভার স্যাটিসফ্যাকশন হলে কি হয়, আন্ডার স্যাটিসফ্যাকশন হলে কি হয়, এগুলো অবভিয়াসলি জানা দরকার। জেনে এবার তার কাজটা কি হবে, তার কাজটা হচ্ছে বেসিক্যালি যে ক্লায়েন্ট আসবে তার
এনকারেজ করতে হবে। কারণ যদি ক্লায়েন্ট চুপ করে থাকে তাহলে কিন্তু তার থেকে কোনো রকম কিছু বার করা যাবে না, তাকে বিভিন্নভাবে স্টিমুলেট করতে হবে কথা বলার জন্য। এখানে কিন্তু আমরা কোনো টেস্টিং ম্যাটেরিয়ালস, টুলস এগুলো ইউজ করছি না। আমাদের এখানে কিছু কথা বলার টেকনিক আমাকে অ্যাপ্লাই করতে হবে। তাছাড়াও এখানে হচ্ছে ড্রিম অ্যানালিসিস করার একটা ব্যাপার থাকবে, ট্রান্সপারেন্সের ব্যাপার থাকবে, যে ঘটনাগুলো বলছে সেগুলোকে ইন্টারপ্রিট করার ব্যাপার থাকবে। ঠিক আছে, তো এই টেকনিক গুলো তাকে জানতে হবে, যে টেকনিক গুলো দিয়ে ক্লায়েন্টের ভেতরের কথাগুলো যাতে বেরিয়ে আসে, কোথায় তার সমস্যা সেগুলোকে রিভিল করাটাই হচ্ছে কাউন্সিলরের কাজ। তাহলে কাউন্সিলরকে কোয়েশ্চেন করার ক্ষমতা এবং কোন ভিউ পয়েন্টে কোয়েশ্চেনটা করবে সেই রকম ট্রেন্ড প্রফেশনাল কাউন্সিলরই কিন্তু লাগবে এই সাইকো অ্যানালিসিস করতে। এবং প্রত্যেকটা সেশনে ফেস টু ফেস করতে হবে সেশন গুলো। এখানে কিন্তু অনলাইন কোনো সেশন হওয়াটা সম্ভব নয়। এখানে আরেকটা খুব ভালো টেকনিক আছে, সেটা হচ্ছে ফ্রি অ্যাসোসিয়েশন টেকনিক। সেই টেকনিকের থ্রু দিয়েও ক্লায়েন্টের মধ্যে থেকে কথাগুলোকে রিভিল করে আনা হয়, যাতে করে ক্লায়েন্টের পরবর্তীকালে তার নিজের সমস্যাগুলো সম্পর্কে একটা ইনসাইট তৈরি হয় এবং এই ভবিষ্যতে সমস্যাগুলো যাতে না অ্যারাইজ হয় সেগুলো সম্পর্কেও তার একটা নলেজ তৈরি হয়। তো এইটা হচ্ছে কাউন্সিলরের রোল। এবার এই কাউন্সিলিং এর গোলটা কি? কাউন্সিলিং এর গোলটা হচ্ছে একদম বেসিক প্রাইমারি গোল। আনকনশিয়াস এর মধ্যে যা কিছু রয়েছে সেটা হচ্ছে আনকনশিয়াস, একদম আমাদের মাইন্ডের ডিপ রুটেড কন্ডিশন, সেখান থেকে সমস্যাগুলো পিক করে এনে তার সমাধান করা। তাতে এটা হলে আর কোনো রকম কোনো প্রবলেম ক্লায়েন্টের থাকবে না, এবং সেটা নিয়ে ওয়ার্কআউট করা, কোথায় কি ডিসফাংশন হয়ে রয়েছে সেটাকে হাইলাইট করে তার প্রবলেম গুলোর সলিউশন করে দেওয়াই হচ্ছে মেইন কাজ। তো এখানে এগুলো করতে গিয়ে বিভিন্ন ডিফেন্স মেকানিজম, রিপ্রেশন, ডিনায়াল, রিগ্রেশন, প্রজেকশন, রেশনালাইজেশন, রিঅ্যাকশন ফরমেশন, রিপ্লেসমেন্ট, এগুলো তোরা পড়েছিস। এই টেকনিক গুলোকে আমরা অ্যাপ্লাই করব না, এই টেকনিক গুলোকে অ্যাপ্লাই করবো, একটু ভুল বললাম। ক্লায়েন্ট কোন টেকনিকটা অ্যাপ্লাই করছে তার সমস্যাগুলোকে বাস্তবায়িত করার জন্য, সেগুলোকে কিন্তু আমাদেরকে দেখতে হবে। এই কোন টেকনিকটা অ্যাপ্লাই করছে সেগুলোকে বুঝে নিতে হচ্ছে। 1 মিনিট দাঁড়াতো। দাঁড়া, আমি স্ক্রিনটা আরেকবার শেয়ার করে দিই। আর গোলগুলোর মধ্যে যেটা হচ্ছে প্রাইমারিলি কোথায় কি সমস্যাটা হয়ে রয়েছে সেটাকে যেমন আইডেন্টিফাই করতে হচ্ছে, এবং কোন তোর টেকনিক গুলোকে সে অ্যাপ্লাই করছে সেটাকে দেখে নিতে হচ্ছে। রিপ্রেশন টেকনিক কি, ডিসপ্লেসমেন্ট কোনটাকে অ্যাপ্লাই করছে দেখে নিতে হচ্ছে। তার সাথেও আরো যে গোলগুলো রয়েছে সেটা ক্লায়েন্টের সমস্যা, শুধু মানে ক্লায়েন্ট কোন টেকনিকটা বা কোন ডিফেন্স মেকানিজমটা অ্যাপ্লাই করছে সেটাকে আইডেন্টিফাই করাটা কিন্তু শুধু এর গোল নয়। এর মেইন যেটা গোল হওয়া দরকার সেটা হচ্ছে যে বেসিক্যালি এই যে কেন ওই টেকনিকটাও অ্যাপ্লাই করলো,
কেন তার মধ্যে ওই ডিফেন্স মেকানিজমটা সে বারবার নিচ্ছে, তার তার যে রিজনটা সেটাকেও কিন্তু ওয়ার্কআউট করে বার করা উচিত। এই গোলটাও কিন্তু একটা সাইকো অ্যানালিটিক গোলের মধ্যে পড়ছে। এবং ফাইনাল গোল হচ্ছে যে ক্লায়েন্টকে হেল্প করা, আলটিমেটাম যে যে কারণে সে ডিফেন্স মেকানিজম গুলো নিচ্ছিল, সেই ডিফেন্স মেকানিজম গুলো না নিয়ে যাতে সোসাইটির সাথে বা প্রেজেন্ট সিচুয়েশনের সাথে ঠিক মতন করে হেলদিয়ার ওয়েতে কোপ আপ করতে পারে, সেই জায়গাটা, সেই ওয়ে আউটটা তাকে বলে দেওয়া এবং সেই জায়গার ইনসাইট তৈরি করাটা ক্লায়েন্টের, এটাও কিন্তু সাইকো অ্যানালিসিসের ফাইনাল গোল। ঠিক আছে, এবার যে টেকনিক গুলো অ্যাপ্লাই করা হয় সেই টেকনিকের মধ্যে রয়েছে প্রি অ্যাসোসিয়েশন, ড্রিম অ্যানালিসিস, অ্যানালিসিস অফ ট্রান্সফারেন্স, অ্যানালিসিস অফ রেজিস্ট্যান্স, ইন্টারপ্রিটেশন, এই টেকনিক গুলো রয়েছে। তো এই টেকনিক গুলোর মধ্যে প্রথম টেকনিকটা হচ্ছে কি প্রি অ্যাসোসিয়েশন। প্রি অ্যাসোসিয়েশনে কি হচ্ছে, প্রি অ্যাসোসিয়েশনে এটা একদম খুব নরমাল একটা টেকনিক, যেখানে একটা কোচ টাইপের থাকে, যেটাকে আমরা বাংলায় বলি একটা ইজি চেয়ার বা আরাম কেদারা। সেইখানে ক্লায়েন্টকে একদম রিল্যাক্সলি চোখ বন্ধ করে ওই কোচটার ওপরে বা ইজি চেয়ারটার ওপরে রিল্যাক্স করে বসতে বলা হয়। বসে একটা ডিম লাইট জ্বালিয়ে দেওয়া হয় এবং তাকে রিল্যাক্সিং কন্ডিশনে নিয়ে গিয়ে ক্লায়েন্টকে কাউন্সিলর বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকেন এবং ক্লায়েন্টও রিল্যাক্স হয়ে গিয়ে সেই প্রশ্নের উত্তরগুলো ধীরে 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 দিতে থাকেন। তবে এটা ভাবা কখনোই উচিত নয় যে ওই রকম ইজি চেয়ারে তাকে রিল্যাক্সেশন করিয়ে দিলেই সে তার মনে সমস্ত কথা সবকিছু একদিনেই বলে ফেলবে, তা কিন্তু নয়। এটা ভীষণ ভাবে টাইম কনজিউমিং টেকনিক একটা। ধীরে ধীরে তাকে বিভিন্ন কোয়েশ্চেনিং এর থ্রু দিয়ে, বিভিন্ন সাজেশন দিয়ে, বিভিন্ন রকম ওয়ে আউটের মাধ্যমে তার থেকে প্রশ্নগুলো করে করে তার সমস্যাগুলোকে বার করে আনতে হয় প্রি অ্যাসোসিয়েশনের থ্রু দিয়ে। এখানে তার মধ্যে এই কথাগুলো বলতে গিয়ে বিভিন্ন ইররেশনাল, পেইনফুল টক বা হচ্ছে সিলি কিছু কথা সেগুলো বেরিয়ে আসে, বাট কোনো কিছুকেই কিন্তু ইগনোর করা যাবে না। প্রি অ্যাসোসিয়েশন মানে যা বলছে সেটাকেই কিন্তু আমরা টেক ইট গ্রান্টেড হিসেবে নেব, কারণ কোন কথাটা কিভাবে কাজে লাগবে আমরা কিন্তু জানি না। তো প্রি অ্যাসোসিয়েশনের মাধ্যমে আনকনশিয়াস এর মধ্যে এন্টার করে কাউন্সিলরের কাজ হচ্ছে কথাগুলোকে বার করে আনা। ড্রিম অ্যানালিসিস, ড্রিম অ্যানালিসিস হচ্ছে সে লাস্ট কি ড্রিম দেখছে, ড্রিম গুলো সে কেন দেখলো, এই ড্রিম গুলোর সাথে তার ইন্টারনাল আনকনশিয়াস মাইন্ডের কোনো অ্যাসোসিয়েশন হয়ে রয়েছে কিনা, সেইগুলোকে ইন্টারপ্রিট করা। ড্রিম ইন্টারপ্রিটেশনের উপরে ফ্রয়েডের একটা বই রয়েছে, অনেকগুলো ভলিউমের বই রয়েছে। তো সেই বইগুলোর মধ্যে বিভিন্ন ড্রিম রিলেটেড অ্যানালিসিস রয়েছে। তো ড্রিম কি কি দেখছে সেগুলোকে ফাইন্ড আউট করে নিয়ে কাউন্সিলর কি করছে, সেই ড্রিম গুলো অ্যানালিসিস করছেন। এই টেকনিক দিয়েও আনকনশিয়াস মাইন্ডে কি চলছে না চলছে সেটা ফাইন্ড আউট হয়ে যায়। নেক্সট হচ্ছে অ্যানালিসিস অফ ট্রান্সফারেন্স। অ্যানালিসিস অফ ট্রান্সফারেন্স হচ্ছে, এটা হচ্ছে এমন একটা টেকনিক যেখানে কাউন্সিলর ক্লায়েন্টকে বলছেন যে আপনি আমাকে একটা এমন পার্সন হিসেবে ধরুন যার প্রতি আপনার রাগ রয়েছে বা যার প্রতি আপনার গ্রেভিয়েন্স রয়েছে, যার জন্য আপনার এত সমস্যা। এবার আপনি আমাকে সেই পার্সনটা ভেবে আপনার মনের মধ্যে যা কিছু আসছে সেটা আমাকে বলতে থাকুন। এবার সেখানে যদি ক্লায়েন্ট কোন রকম ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করে সেটাকেও কাউন্সিলরকে অ্যাকসেপ্ট করতে হবে, কারণ কাউন্সিলর কি করছে, একটা ট্রান্সপারেন্সি টেকনিক অ্যাপ্লাই করছেন। সেখানে উনি এই অ্যাপ্রোচটাই বলেছেন যে তাকে একটা সেই ফিগার হিসেবে ধরে নিতে যে ফিগারটাতে ক্লায়েন্টের সমস্যা। তাহলে এই যে কথাগুলো ক্লায়েন্ট যখন বলছে, সেই অ্যাকচুয়াল পার্সনটাকে সামনে না পেয়ে তাদের রেপ্লিকা হিসেবে বুঝে তার সম্পর্কে যখন কথাগুলো বলছে, আমরাও দেখবি যখন রেগে যাই কোনো পার্সনের উপর, মনে মনে কিন্তু তার প্রতি খুব গালাগাল দেওয়া, খুব বিরক্তি প্রকাশ করে এগুলো করতে থাকি। তো এই যে জিনিসগুলো করতে থাকছে, এটাকে তাকে ইজিলি একটা অ্যাক্সেস দেওয়া, কাউন্সিলর অ্যাক্সেস দিচ্ছেন যে আমার ওপর বলো। তাহলে এখান থেকে বেসিক রুটটা বেরিয়ে আসছে, সেটাকেও অ্যানালাইজ করা হয়ে যাচ্ছে।
কি দিয়ে? অ্যানালিসিস অফ ট্রান্সফারেন্স দিয়ে। অ্যানালিসিস অফ রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স জায়গাটা আবার একটু মারাত্মক জায়গা। সেটা হচ্ছে এই ধর ড্রিম অ্যানালিসিস, প্রি অ্যাসোসিয়েশন, ট্রান্সফারেন্স, এই টেকনিক গুলো থ্রু দিয়ে কোনো না কোনো টেকনিকের থ্রু দিয়ে ক্লায়েন্ট হয়তো বলতে শুরু করে দিয়েছে, বলছেও, তার আনকনসিয়াসটা রিভিল হচ্ছে। অনেক সময় দেখা যায় ক্লায়েন্ট চুপ করে গেল, আর কোনো কথা বলছে না, কোনো কিছু রিভিল করছে না, বারবার সেশনের ডেট মিস করছে, সেশনের পেমেন্ট অফ করে দিচ্ছে, বিভিন্ন অজুহাত দেখিয়ে সেশনস গুলোকে ক্যান্সেল করাচ্ছে, আর ফেস টু ফেস হতে চাইছে না। তখন তার কি হয়েছে? এই প্রসেসটাতে রেজিস্ট্যান্স চলে এসছে। কত বলবো, কি কথা বারবার বলবো, হয় না যে আমি শুধু বলে যাচ্ছি, কাউন্সিলর শুধু শুনে যাচ্ছে, কি বলবো। তো এই অ্যানালিসিস অফ রেজিস্ট্যান্স এর মধ্যে কি হচ্ছে বলতো, এখানেও একটা জায়গা যেটা আসছে যে এই সেশন গুলোর মধ্যে দিয়ে যেগুলো সে বার করেছিল সেই জায়গাগুলো কিন্তু এবার শেষ হয়ে গেছে। এটা দিয়ে আমাকে বুঝতে হচ্ছে তার জন্য সে আর আসতে চাইছে না, তার মানে এবার অফ হয়ে গেছে, তার যা কিছু বলার সেটা অফ হয়ে গেছে। তাহলে এই অ্যানালিসিস অফ রেজিস্ট্যান্স থেকে আমাকে এবার অ্যাজ আ কাউন্সিলর অ্যানালাইজ করতে হবে যে হ্যাঁ, তার প্রবলেম গুলো মোটামুটি এই জায়গাতেই ছিল, এবার ইন্টারপ্রিটেশন করতে বসতে হবে তার সমস্যাগুলো কি। ইন্টারপ্রিটেশন বিভিন্ন ড্রিম অ্যানালিসিস টেকনিকের মাধ্যমে ইন্টারপ্রিটেশন হতে পারে, ডিফেন্স মেকানিজম গুলোর ওয়ে আউট দিয়ে আমরা ইন্টারপ্রিট করতে পারি। তো যাই হোক, যেভাবেই হোক ইন্টারপ্রিটেশন করে তাকে আমরা আর কোনো সেশনে নয়, তাকে একদিন ডেকে তাকে ওয়ে আউটটা বলে দিয়ে আমরা কি করি, এই টেকনিকটাকে কমপ্লিট করে ফেলি। ঠিক আছে? তো এই টেকনিক গুলো অ্যাপ্লাই করে আমরা কি করছি, কাউন্সিলিংটাকে করি। এটার মেইনলি স্ট্রেংথ হচ্ছে আনকনসিয়াসের যা কিছু প্রবলেম বেরিয়ে আসছে, তারপরে কোনো সেক্সুয়াল দিক থেকে কোনো প্রবলেম থাকলে সেটা রিভেলড হয়ে যাচ্ছে, তারপরে কোনো এমন কিছু মনের মধ্যে সমস্যা হয়েছিল যে সমস্যাগুলো সে বারবার তার স্বপ্নের মধ্যে দিয়ে দেখতো, সেগুলো কি হচ্ছে ফাইন্ড আউট হচ্ছে, এবং ফাইন্ড আউট হয়ে তারও একটা রেজলিউশন হয়ে যাচ্ছে। একটা মানুষ ম্যালাডজাস্টেড হয়ে যাচ্ছিল, কেন হচ্ছিল, কি কারণে হচ্ছিল, তার মনের মধ্যে কোনো ভয় বা লোনলিনেসের কি কারণে হচ্ছিল, সেগুলো ইজিলি ফাইন্ড আউট হয়ে যায় এই সাইকো অ্যানালিসিস টেকনিকের থ্রু দিয়ে। কারণ ড্রিম অ্যানালিসিস বল, প্রি অ্যাসোসিয়েশন বল, ট্রান্সফারেন্স বল, এগুলোর মধ্যে দিয়ে অলরেডি বেরিয়ে আসছে। বাট এটা সব থেকে বড় সমস্যা বা লিমিটেশনের জায়গা হচ্ছে ভীষণ টাইম কনজিউমিং এবং এক্সপেন্সিভ। এখানে কিন্তু খুব সহজে আমরা যে টেকনিকটাকে অ্যাপ্লাই করে ফেলতে পারি তা না। এখানে টেকনিকটাকে অ্যাপ্লাই করতে গেলে কাউন্সিলরকে ভীষণভাবে ট্রেন্ড হতে হয়। আদপে ক্লায়েন্ট আমাদেরকে কোনোভাবে মিসগাইড করছে কিনা সেটা বোঝার ক্ষমতা থাকতে হবে আমাদের কিন্তু এই টেকনিকটা অ্যাপ্লাই করার সময়। কারণ অনেক সময় এই টেকনিকটা অ্যাপ্লাই করতে গিয়ে ক্লায়েন্ট মিসগাইড করে ফেলে কাউন্সিলরকে, সেই দিকটা ভেরিফাই হওয়ার প্রয়োজনীয়তা আছে। ক্লায়েন্ট কাউন্সিলরকে যথেষ্ট মানে টেক কেয়ার করে প্রি অ্যাসোসিয়েশন বল, ড্রিম অ্যানালিসিস বল, ট্রান্সফারেন্স টেকনিক বল, এগুলোকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। কারণ এখানে যে কথাগুলো বেরিয়ে আসে ভীষণ সেন্সিটিভ গ্রাউন্ডের কথা বেরিয়ে আসে। এই সেন্সিটিভ গ্রাউন্ডের কথাগুলো বেরিয়ে যখন আসছে, তখন প্রফেশনাল এথিক্যাল ইস্যুস গুলো যাতে হ্যাম্পার না হয় সেগুলোকেও কিন্তু মাথায় রেখে কাজটা করতে হয়। তো ভীষণভাবে প্রিকশনালি কাজগুলো করতে হয়, এবং এই টেকনিকটাই প্রিকশন নিয়ে যদি করা যায়, এই সাইকো অ্যানালিসিসের টেকনিকের মতন ভালো টেকনিক কিছু হয় না। কারণ বাকি টেকনিক গুলো যখন আমরা পরবর্তীকালে পড়বো, তখন আমরা দেখবো যে সেগুলো জাস্ট ওপর সমস্যাগুলো সমাধান করে, ডিপ রুটেডলি কোনো সমস্যার সমাধান কিন্তু তারা করছে না। ঠিক আছে? তো এইটা হচ্ছে সাইকো অ্যানালিসিস টেকনিক। বোঝাতে পারলাম জিনিসটা? হ্যাঁ ম্যাম। বাকিরা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা আচ্ছা, বাকি টেকনিক হিউম্যানিস্টিক, বিহেভিয়ারাল, কগনিটিভ। আচ্ছা, বাকিগুলো আমি পরেই করাবো, আজকে আর শুরু করছি না। আচ্ছা, আমার যে শিডিউল দেওয়া আছে তার বাইরে
কিছু কিছু তোর ছুটি ছাটাও পড়ছে, তো সেই দিনগুলোতে ভাবছি অফলাইন ক্লাসে টেনে দেবো কিছু ক্লাস। তো তোদের এই যে এগুলো চলছে, এই যে এই মাসে কোথাও কোনো এমনি ঘুরতে যাওয়া বা এই ধরনের কোনো শিডিউল নেই তো? একটু আমাকে জানা, তাহলে আমি ওই ডেট গুলো ফেলে দিতে পারবো। মানে আমি তাহলে আগের দিন জানি ওই এক্সট্রা ডেট গুলো, ছুটির ডেট গুলোতে আমি ফেলতে পারবো। ওটা একটু আমাকে বল। এমনি কোথাও কারো অসুবিধা ম্যাম নেই তো? 26 তারিখ হবে না, এছাড়া আমার সব দিন হবে। 26 তারিখ কিছু ছুটি আছে নাকি? কিছু ছুটি নেই? 24 তারিখ 24th 24 কিছু ছুটির ব্যাপার আছে 24 তে? আমার মনে পড়ছে না। মনে হয় গুড ফ্রাইডে বা এরকম কিছু আছে। না না, গুড ফ্রাইডে 18 তারিখ। ও আচ্ছা আচ্ছা 18, ঠিক আছে। তো আমি সেটা আগের দিনকে কনফার্ম করে তোদেরকে অনলাইনের ক্লাসগুলো ওটাকে আমি টেনে দেবো, ঠিক আছে? যেহেতু ছুটি ফুটি পড়ছে, তো ওটা একটা টেনে দেওয়ার চেষ্টা করবো, কারণ সিলেবাসটা অনেকটা হিউজই আছে। ওকে, তোরা লিভ করতে পারিস। ম্যাম ছুটির দিনে কি অনলাইনে ক্লাস নেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছুটির দিনে অনলাইনে। থ্যাংক ইউ ম্যাম, লিভ করলাম। হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ ম্যাম। হুম।